এসএফটিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ও একজন সমাজকর্মী ও রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, যিনি আলমডাঙ্গার জুলাই যোদ্ধার এবং চুয়াডাঙ্গা জেলার আসলে জুলাই যোদ্ধার সামনের সারির একজন যোদ্ধা, আমাদের সকলের পরিচিত মুখ, মুসাব ইবনে সাফায়াত। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ডিজাইন সলিউশনের সৌজন্যে। তো দর্শক, আমরা আমাদের অতিথির সাথে আজকে কথা বলবো এবং জনতার প্রশ্ন আমরা তার কাছে রাখবো এবং সেই অনুসারে উনি উত্তর দেবেন। মুসাব, আপনাকে প্রশ্ন করি যে যেহেতু আজকে এসএফটিভির এই স্টুডিওতে পেয়ে আমরা সকলে আনন্দিত এবং আমরা আপনার কাছে জনতার কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই এবং সেই অনুসারে আপনি উত্তর দেবেন। আমরা যতটুকু জানি আপনি ব্যক্তি পরিচয় হিসেবে এই আলমডাঙ্গা তথা চুয়াডাঙ্গা জেলার একজন শক্তিশালী একজন সমাজকর্মী, আমরা যতটুকু জানি। তো সেই জায়গা থেকে এবং পাশাপাশি আপনি একজন সাংস্কৃতিক কর্মী, একজন সমাজকর্মী থেকে আসলে হঠাৎ করে এই রাজনৈতিক উত্তপ্ত ময়দানের আপনার এই আগমন কিসের জন্য? ধন্যবাদ। আমাকে প্রথমে একটু সংশোধন করি, সেটা হচ্ছে আমি আসলে রাজনীতিবিদ নই, আমি রাজনীতিতে একজন শিক্ষানবিশ বলতে পারেন, কারণ আমার রাজনীতিতে সবে পথ চলা শুরু হয়েছে। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে আমি সোশ্যাল ওয়ার্কার ছিলাম বা এখনও আছি, পাশাপাশি ব্যবসা করি, সেখান থেকে আমি আসলে রাজনীতিতে কেন আসলাম। দেখেন, আমি ইতিপূর্বে অনেকগুলা কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি, আমি সমাজে অবদান রাখার চেষ্টা করেছি, যেটা অনেকেই করে, এবং আমি অনেক সেমিনার করেছি। আমি এ পর্যন্ত প্রায় 1-1.5 হাজারের মতো স্টুডেন্টের নিয়ে বিভিন্নভাবে বসেছি, কথা বলেছি। তো সেখান থেকে যে যার মতো করে দেখেন বিভিন্ন জায়গায় অবদান রাখার চেষ্টা করছে, অনেকে এখনও স্টুডেন্ট আছে। তো আমার আসলে রাজনীতিতে আসার উদ্দেশ্য হচ্ছে যে রাজনীতিতে আসলে যেটা হয় সেটা হচ্ছে আপনার কাজ করার যেই সীমানা, এটা অনেক বৃদ্ধি পায়। আপনি মানুষের জন্য আরো বেশি কাজ করতে পারবেন, রিচ করতে পারবেন। আমরা বিভিন্ন সময় একটা পরিবার বা একটা ব্যক্তি বা একটা স্টুডেন্ট এই কেন্দ্রিক কাজ করেছি, বা আপনার গাছ লাগিয়েছি, বিভিন্ন সামাজিক অবদান রেখেছি। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন পুরো জাতিকে নিয়ে কাজ করতে চাই, পুরো সমাজ ব্যবস্থাকে নিয়ে কাজ করতে চাই, একটা বিপ্লব ঘটাইতে চাই, এইখানে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি থেকে সফলতাটা বেশি আসে এবং কাজ করার সুযোগটা বেশি থাকে। তো এই কারণে আসলে আমার রাজনীতিতে মূলত আসা আর কি, এবং আমি শিখছি এবং পাশাপাশি মানুষের সাথে কাজ করে যাচ্ছি আর কি। তো রাজনীতিতে তো আসলেন এই জুলাইয়ের পরবর্তীতে, যতটুকু আমরা জানি আর কি। তো আসলে এই সারা বাংলাদেশে যখন জুলাইয়ের অভ্যুত্থান ঘটছে, বিভিন্ন জায়গায় লাশ পড়ছে, গুলি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলার প্রথম সারির আপনি একজন জুলাই যোদ্ধা, সেক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলাতে আসলে কি ধরনের এই জুলাই আন্দোলনকে আপনারা বাস্তবায়ন করতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন সেই বাস্তব অভিজ্ঞতা থেকে? দেখেন, আমি প্রথম সারির জুলাই যোদ্ধা এটা বলা ভুল হবে। আমি সম্পূর্ণ কৃতিত্ব দেব হচ্ছে আমাদের এলাকার মানুষ এবং চুয়াডাঙ্গা জেলার সকল মানুষকে। কারণ দেখেন, আমরা যখন আমাদের ভয়েস রেজ করা শুরু করি, আমি 18 তারিখে একটা ভিডিও বিবৃতি দিয়েছিলাম, যেদিন প্রথম আপনার শাটডাউন কর্মসূচি দেওয়া হয়, সেটার সাথে একত্রতা ঘোষণা করে আমি আমার প্রতিষ্ঠানকে বন্ধ রাখছিলাম। এইটার কারণে আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকজন আমার প্রতিষ্ঠানের উপরে হামলা করে, এবং পুলিশ আমাকে অন্যায়ভাবে তারা যেটা করেছিল আর কি, তারা কিন্তু আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। ইভেন আমি 11 দিন কিন্তু পলাতক থেকে গা ঢাকা দিয়ে এই যারা জুলাইয়ের সাথে ছিল, যারা তাদের সাথে কাজ করার চেষ্টা করেছি। তো আসলে এই কৃতিত্ব আমার একার না। দেখেন, আন্দোলন বিভিন্নভাবে করা যায়। মৌনভাবে মানুষের, জনগণের সমর্থন যদি না থাকতো, তাহলে তো এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলন তো জনগণের, এটাকে কুক্ষিগত করার সুযোগ নাই যে আমি সম্মুখ সারিতে ছিলাম বলেই জুলাই যোদ্ধা বা এই স্টেক সম্পূর্ণ আমাদের। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা দেখেন যে যে যেখান থেকে পারছে, কেউ আমাদেরকে 1 বোতল পানি দিয়ে সাহায্য করছে, কেউ আল্লাহর কাছে দোয়া করছে, কেউ চোখের পানি ফেলছে, কেউ ওই দোকানে বসে, সে হয়তো আন্দোলন করতে পারে নাই, তার দোকান খুলে
হয়তো নীরবে তার ফোনে ভিডিওগুলো দেখছে আর সে আফসোস করছে, ইস আমি যদি এখানে থাকতে পারতাম। উনিও একজন জুলাই যোদ্ধা। অর্থাৎ এই জুলাই যে অভ্যুত্থান, এটা সারা বাংলাদেশের। আমরা হয়তো সুযোগের কারণে হয়তো সামনে আসতে পেরেছি, এতটুকুই। তাতে আমি বলবো যে অবশ্যই সারা বাংলাদেশের এই অভ্যুত্থানের পেছনে চুয়াডাঙ্গাবাসীর অবশ্যই অবদান ছিল। কারণ যে ধরনের সহিংসতা, যে ধরনের হুমকি ধামকি আমাদের এই জুলাইয়ের সাথে যারা আমরা ছিলাম তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে যে ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ধামকি, এবং 4 তারিখে যে ধরনের লাঠিচার্জ এবং অস্ত্রের মুখে আমাদেরকে যে পণ্ড করে দেওয়ার যে চেষ্টা করা হয়, এর বিপক্ষে যে মানুষ দাঁড়িয়েছিল, মানুষ যে তাদেরকে মন থেকে বিতাড়িত করেছে, এটাই তো প্রমাণ হয় যে আসলে এই জুলাই আন্দোলনের সাথে টোটাল চুয়াডাঙ্গাবাসী তথা বাংলাদেশের সমস্ত জনগণ ছিল। তো যেহেতু আসলে সমস্ত জনগণের কিন্তু একটা কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল, এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে যে ধরনের কাঙ্ক্ষিত স্বপ্ন গোটা জাতির ছিল, সেই স্বপ্নকে আসলে বাস্তবায়ন হয়েছে, নাকি জুলাইয়ের স্বপ্ন আসলে ছিনতাই হয়ে গেছে, কোনটা? আসলে এই প্রশ্নটা আমি যদি এইভাবে উত্তর দিই, দেখেন এই জিনিসটা বাংলাদেশে এই যে আগ্রাসন, এই যে ফ্যাসিবাদীর যে সিস্টেম, যে ধারা, এবং বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম, তো এইটা আসলে সেই 54 বছর ধরেই যেভাবে চলে আসছে, এইটা একটা অভ্যুত্থানের মাধ্যমে আপনি সমস্ত কিছু ঠিক করে ফেলবেন, ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, ধরেন আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানকে যদি আমার জুলুমের কারণে আপনি আমার ওখান থেকে বের করে দেন, কিন্তু ওইখানে যে কর্মচারীগুলো আছে সেগুলোও কিন্তু সেই আমারই শীর্ষ, আমারই কর্মচারী। তো আপনি চাইলেই ওখানে স্থির হয়ে দাঁড়াইতে পারবেন না, আপনাকে আরও অনেক পরিবর্তন করতে হবে, দক্ষ কর্মচারী তৈরি করতে হবে, দক্ষ নিয়োগ দিতে হবে, তারপরে একটা সার্টেন সময় যাওয়ার পরে আপনি ওই প্রতিষ্ঠানটা নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক একইভাবে দেখেন এই 17 বছরের যে অন্যায় অত্যাচার এবং তাদের নিয়োগকৃত যারা রয়েছে তারা কিন্তু এখনো বিরাজমান। তো এই জায়গা থেকে এইটা একটা সুদূর প্রসারী লং একটা যুদ্ধ। আমি আপনার ওই কথাটাই যেতে চাই। আপনি বললেন যে আসলে যেখানে দুর্নীতি বা দুর্নীতিগ্রস্ত মানুষগুলো একটা একটা জায়গায় বসে আছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে, তারপরে সেখান থেকে সরিয়ে নতুন কাউকে বসাতে হবে, তারপরে না পরিবর্তন, তাই নাকি? কিন্তু প্রশ্ন একটাই, যে দীর্ঘ একটা সময় কিন্তু আমরা পেলাম, 5 আগস্টের পরবর্তী থেকে দীর্ঘ একটা সময় পেলাম, সেই সময়ের ভিতরে আসলে দৃশ্যমান যে পরিবর্তন আসার দরকার সেটুকু আসছে? দেখেন একটা ছোট বাস্তবতা বলি, আমরা আলমডাঙ্গাতে হসপিটাল করার জন্য বেশ উদ্যোগ নিয়েছিলাম আর কি। তো আমাদের এবি পার্টির যিনি জয়েন্ট সেক্রেটারি রানা ভাই, ওনার সাথে করে আমরা স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা যখন কথা বলি যে আমাদের এরকম সমস্যাগুলো যখন তুলে ধরি, তো উনি বললেন যে ওনার এখন আমাদের আলমডাঙ্গাতে নতুন করে শুরু করতে হলে ডাক্তার প্রয়োজন। আচ্ছা, আলমডাঙ্গাতে যে 14 জন অথবা 16 জন যে ডাক্তার থাকার কথা আমাদের হাড্ডি স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে কিন্তু সেইটা সরকার দিতে পারে নাই। তো এইটার একটা নিয়োগের ব্যাপার আছে, তাদের বেতনের ব্যাপার আছে, এবং ম্যানেজমেন্টের একটা কিন্তু ব্যাপার রয়েছে। সরকার বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বাধা সম্মুখীন হতে পারে আর কি, বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন ঘটনা আপনারা ইতিপূর্বে দেখছেন, রিসেন্টলিও বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটছে। তো এইটার জন্য আসলে আমাদের সবাইকে একসাথে নিয়ে চেষ্টা করতে হবে। এটা আমার কাছে মনে হয় যে সময় সাপেক্ষ ব্যাপার। এটা একটা সার্টেন সময় ছাড়া পুরোপুরি যে পরিষ্কার বাংলাদেশ আমরা চাই, এটা আসলে সম্ভব নয়। আসলে আমরা আমাদের যে স্বপ্নটা ছিল এবং জুলাই যোদ্ধাদের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে, আসলে তার কিছুটা হলো প্রতীয়মান হয়েছে। আসলে আমরা সেই তিমিরে আছি নাকি কিছুটা পরিবর্তন হয়েছে? যেমন দেখেন, কিছুদিন আগে দেখলেন যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। এটাকে আসলে কিভাবে নেবেন আপনি? দেখেন, হাদি ভাইয়ের কথা বললেন, আমি হাদি ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। ওনার কথাবার্তা আমার ভালো লাগে, এবং ইনকিলাব মঞ্চের যে কার্যক্রম সেগুলোও আমার ভালো লাগে। দেখেন, আপনি বলতে যাচ্ছিলেন যে পরিবর্তন হয়েছে কিনা। অবশ্যই পরিবর্তন হয়েছে। পরিবর্তন না হলে আমি তো রাজনীতিতে আসতাম না, বা এই যত তরুণ দেখছেন এরা রাজনীতিতে আসতো না। আচ্ছা, তো আমরা আসলে
নতুন বাংলাদেশ চাই, তার জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার, একটা পরিবেশ দরকার, সেটা কিন্তু তৈরি হয়েছে। এখনো যুদ্ধটা চালিয়ে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষাকে মানুষকে বোঝাতে হবে, এরপরে না হবে। তবে অপশক্তি থাকবেই। যেমন হাদি ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে এটাই তার বহিঃপ্রকাশ। তবে শহীদ হাদি ভাই, আল্লাহ তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুন। ওনাকে যেসব দুর্বৃত্তরা, আওয়ামী ফ্যাসিস্ট এবং ভারতীয় মদদে যেই তার সাথে যে হত্যাকাণ্ড যেটা ঘটনা হয়েছে তাকে থামানোর জন্য, এটাকে আপনি দেখেন, তাকে কি থামানো সম্ভব হয়েছে? বরং তরুণরা আরো উজ্জীবিত হয়েছে, তারা হাদি হতে চায়। দেখেন তার কবরের পাশে আপনার বাচ্চাকে বাবা কোলে নিয়ে বাচ্চাকে বলছে যে আমার বাচ্চাকে আমি বড় হয়ে হাদির মতো করে বানাবো। একটা মা ওখানে দাঁড়িয়ে কাঁদছে, একজন ভিখারি রিক্সা চালক, ভ্যান চালক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে হাদি ভাইয়ের জন্য। তো এই যে আসলে তারা যত আগ্রাসন চালানোর চেষ্টা করবে, আমাদের আসলে হিম্মত জোর তত বাড়বে এবং আমরা খুবই সংকল্পবদ্ধ, শেষ রক্তবিন্দু অবধি আমরা চেষ্টা করে যাব নতুন বাংলাদেশ বিনির্মাণের। হাদি হত্যার বিষয়টা যেটা উঠে আসছে, এখানে আমরা শুধুমাত্র মেনশন করছি একটা বিশেষ রাজনৈতিক দল এবং একটা রাষ্ট্রকে। প্রকৃতপক্ষে কি এখনো সেটা প্রমাণিত হয়েছে যে হাদি হত্যার পিছনে শুধুমাত্র একটা বিশেষ রাজনৈতিক দল বা একটা রাষ্ট্র? এটা কি আপনাদের দৃষ্টিতে এখনো প্রমাণিত হয়েছে কিনা? দেখেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি এই বিষয়গুলো নিয়ে এক একজন এক এক ধরনের মন্তব্য করছে। আমার ব্যক্তিগত মতামত যেটা, দেখেন ওসমান হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পরে এই যে সন্ত্রাস, যারা পালিয়ে গেল, যথেষ্ট সময় পেয়েছিল। আচ্ছা, তারপরে দেখেন তাদের পরিচয় কিন্তু মানুষের সামনে এখন উন্মুক্ত। তারা আওয়ামী লীগের কোন পদে ছিল, কে ছাত্রলীগের কোন পদে ছিল, কে যুবলীগের কোন পদে ছিল, এবং তাদেরকে যারা সাহায্য করেছে, কেউ গাড়ি দিয়ে, কেউ বাসায় খেতে দিয়ে, থাকতে দিয়ে, তার অস্ত্রগুলা পুকুরে ফেলে দেওয়ার মাধ্যমে তার বাবা যেরকম তাকে সাহায্য করেছে, এই প্রত্যেকে আওয়ামী লীগের পোস্টেড ছিল। তার মানে আসলে আপনি কি বোঝাইতে চান? এবং দেখেন 1 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ওই 2 জন সন্দেহভাজনের পরিচয় কিন্তু প্রকাশ হয়েছে। তারপরেও প্রশাসন কেন আসলে তাকে ধরতে পারেনি? বলা হচ্ছে যে ইন্ডিয়ায় তারা চলে গেছে, এটা এখনো প্রশাসন সুনিশ্চিতভাবে জানাতে পারেনি। তাহলে কিভাবে গেল? নিশ্চয়ই দেশীয় কোনো মহলের মদত ছিল, আওয়ামী লীগের মদত ছিল, ভারতের বর্ডার পার করছে, ভারতীয় এই যেই সরকার তাদের মদত ছিল। তাছাড়া তো এটা সম্ভব না। এটা তো আসলে খুব জেনারেল নলেজ দিয়েই বোঝা যায়। সেই দিক থেকেই আমার মনে হয় অবশ্যই এটার সাথে আওয়ামী লীগ, ভারত এবং স্থানীয় কিছু মহল এর সাথে জড়িত। হাদির মৃত্যুর পরে হাদির রেখে যাওয়া কাজগুলো সম্পাদন করার জন্য এই ধরনের কোনো পদক্ষেপ আপনারা হাতে নিয়েছেন? জি, ইতিমধ্যে আমরা শহীদ ওসমান হাদি ভাই যেদিন শাহাদাত বরণ করেন, ওই দিন তার পরের দিন আমরা যে বিক্ষোভ কর্মসূচি করেছিলাম, দোয়ার অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমরা হাদি ভাইয়ের যেই ইনকিলাব কালচারাল সেন্টার এর আদলে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অলরেডি আমরা কাজ করছি। এখানে আমরা বিভিন্ন সাংগঠনিক আপনার সাংস্কৃতিক যে বিপ্লব, এইটার জন্য যা যা করা দরকার, যে যে পদক্ষেপ নেওয়া দরকার, আমরা অলরেডি সেরকম ভাবে আমাদের কর্মসূচি সাজাচ্ছি। আমরা খুব দ্রুতই অফিসিয়ালি এটার আত্মপ্রকাশ শুরু করব ইনশাআল্লাহ। বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, যেখানে বিচার নাই সেখানে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন? এবং সেক্ষেত্রে অনেক জনসাধারণের আসলে প্রশ্ন যে এই যে এই কার্যক্রমের সাথে আসলে সংশ্লিষ্ট কারা প্রকৃতপক্ষে? দেখেন, শহীদ হাদি ভাই চলে যাওয়ার পরে অনাকাঙ্ক্ষিত আরো 2-1টি ঘটনা ঘটেছে। যেমন দীপু দাস হত্যার যে ঘটনা, তাকে ধর্ম অবমাননার দোষ দিয়ে তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। আমি এর বিপক্ষেও লিখেছি, কারণ এটা অত্যন্ত নেক্কারজনক একটা ঘটনা। এখন আমাদের আগে বুঝতে হবে আসলে আমাদের বিপ্লবটা কোথায়। বা আমাদের অনেকেই প্রশ্ন করে যে হাদি ভাই কেন টার্গেট ছিল আগে।
দেখেন হাদি ভাইয়ের যে যুদ্ধটা ছিল এটা হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ, আচ্ছা। কালচারাল। হাদি ভাইয়ের কিছু কথা উদ্ধৃতি দিয়ে বলি, উনি একটা টক শোতে বলছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ইনকিলাব মঞ্চের আসলে কাজটা কি। তো উনি বলল যে দেখেন যে এই 5ই আগস্ট হয়েছে, এটা একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, একটা ফ্যাসিজমকে তাড়ানো হয়েছে। এই যে ফ্যাসিজমকে তাড়ানো হলো, মানুষ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ ছিল তাই তাকে তাড়ানো হলো, কিন্তু তারপরে আমাদের সামনে কি কোনো আদর্শ ছিল? ছিল না, যার কারণে যার যার ঘরে কিন্তু শেষে চলে গেছে। তো এই যে ব্যাপার, আদর্শিকভাবে আমরা খুব পিছিয়ে আছি, কালচারালি আমরা অনেক পিছিয়ে আছি। দেখেন ভারতের যেই সাংস্কৃতিক আগ্রাসন, এইটা বাংলাদেশের উপরে আছে। তারা কিন্তু আমাদেরকে এক প্রকার কুক্ষিগত করে রেখে, আমাদের যে নিজস্ব কালচার, আমাদের নিজস্ব সংস্কৃতি, এটা বাংলাদেশে নাই। আমার ভিতরে এইটা পুশিন করা সম্ভব হয় নাই যে 5ই আগস্ট ঘটানোর পরে আমরা কেমন বাংলাদেশ চাই। এই দর্শনটা যখন আমার সামনে থাকবে না, তখন কিন্তু আমি ওই এখন পর্যন্ত ঘুমাইতে পারতাম না। আমি স্বপ্ন বুনতাম, আমি দেখতাম কোন কোন জায়গায় সমস্যা। কিন্তু সাধারণ জনগণ যারা এই যে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে আসছিল, তাদেরকে কিন্তু আর ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি। এই নির্দিষ্ট আমাদের কোনো সংস্কৃতি নেই বা সামনে কোনো আদর্শ নেই। এই কারণে এই আদর্শ যদি জনগণের সামনে দাঁড় করানো যেত, ঠিক 5ই আগস্টের পরে যেরকম আমরা মন্দির পাহারা দিয়েছি, মসজিদ পাহারা দিয়েছি, আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পাহারা দিয়েছি, এইটা এখনো চলমান থাকতো, এই মব সৃষ্টি কিন্তু হতো না। আচ্ছা আচ্ছা। এই জায়গাটাই হচ্ছে আমাদের ওই বিপ্লব, যার কারণে দেখেন এই 5,000 এমপির থেকে, বিরোধী দলীয় এমপির থেকে একজন হাদির যে আদর্শ, এইটা এই ফ্যাসিবাদদের জন্য বেশি সমস্যা। যার কারণে আমার মনে হয় যে এই হাদি ভাইকে টার্গেট করা হয়েছে, হাদি ভাইয়ের মতো মানুষকে। তো আগে আমাদের যেটা প্রয়োজন, আদর্শিক যে পরিবর্তন, আমাদের যে একটা নিজস্ব বাঙালিয়ানা আদর্শ ধরতে হবে, এই বিষয় নিয়ে কাজ করা, নিজস্ব কালচার, সংস্কৃতি এবং আমরা কিরকম বাংলাদেশ চাই, এটা সমস্ত সব ধরনের জনগণের মধ্যে পুশিন করা। এইটার জন্যই আমাদেরকে কাজ করতে হবে। আর মব সৃষ্টি সহ এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলা, বিভিন্ন আপনার, আমি বলবো যে তারা এক প্রকার চরমপন্থী যারা এই ঘটনাগুলা ঘটাচ্ছে, আমি এর সম্পূর্ণ বিরোধিতা করি। এবং আমরা যদি আমাদের রাজনৈতিক দর্শনকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, মানুষের মধ্যে রিচ করতে পারি, তো অবশ্যই সেগুলোকে পরিবর্তন করা সম্ভব। আমরা আসলে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে দেখেছি যে বিভিন্ন সময় তাদের বিভিন্ন আন্দোলন এবং অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেটা আসলে বেশি দিন টিকে থাকেনি। তো তারই ধারাবাহিকতায় আমরা তাহলে বাংলাদেশে দেখতে পাচ্ছি, আপনার কথা অনুসারে আমরা বলতে পারি যে জুলাইয়ের যে আন্দোলন ছিল, আসলে সেই আন্দোলনের সঠিক যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপটা সঠিক না থাকার কারণে কি এই ওসমান হাদিকে প্রাণ দিতে হলো? জি, এটা বলতে পারে না, এবং এটা আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। তারা একেবারে স্পষ্ট, কারণ দেখেন এটা খুব পরিষ্কার, এখন পর্যন্ত খুনির ব্যাপারে কোনো তথ্যই দিতে পারে নাই। এর সাথে সংশ্লিষ্ট কারা, তারা আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে না। তাহলে সেক্ষেত্রে আপনি রাষ্ট্রযন্ত্রের দুর্বলতাকে স্বীকার করছেন? ডেফিনেটলি রাষ্ট্রযন্ত্র দুর্বল। এই ক্ষেত্রে কোনো আসলে মানে একেবারেই স্বীকার করতে হবে, অকপটে স্বীকার করতে হবে। আসলে জুলাইয়ের পরে, জুলাইয়ের অভ্যুত্থানের পরে যে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে স্বপ্নটা আসলে মানুষ দেখেছিল, সেই স্বপ্ন থেকে আমাদের কাছে এখন মনে হচ্ছে যে বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনা থেকে মনে হচ্ছে যে আমরা যোজন যোজন মাইল দূরে আছি। আর সেই জায়গা থেকে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সম্পর্কে আপনার মন্তব্য কি? দেখেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল রাজনৈতিক দল একসাথে কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, সামনে আশা করি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমরা সামনে দেখব, এই আশা আমি রাখছি। আর আপনি যেটা বললেন যোজন যোজন দূরে, আমরা এখনো হতাশ না। আচ্ছা, এই বিপ্লবটা একদিনে হয় না। দেখেন জাপান, চায়না, জার্মানি, জি, তারপরে ইহুদিরা, এরা ওই সামনের 5 বছরের নির্বাচনের চিন্তা করে না, এরা 100 বছরের পরিকল্পনা করে, তারপরে সেইভাবে কাজ করে। তা আমাকে আগে ভিত শক্ত করতে হবে, তারপর 1 তলা করতে হবে, 2 তলা, 3 তলা। তো এটা আমার প্রজন্ম দিয়েই হবে, ব্যাপারটা এরকম না। আমরা একটা পরিবেশ তৈরি করব, তারপরের প্রজন্ম আসবে, পরের প্রজন্ম আসবে, অথবা আমাদের প্রজন্মতেই সম্ভব। এইটা সময় দিতে হবে, এবং আমরা কোনোভাবেই হতাশ না। আমরা সকল ধরনের সময়, শ্রম, রক্ত সবকিছু দিতে প্রস্তুত ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেহেতু আপনি একজন তরুণ রাজনীতিবিদ, সেক্ষেত্রে আমি বলবো যে একজন সমাজকর্মীও
আসলে সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তনের জন্য আগামী দিনের আপনি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে কি ধরনের স্বপ্ন দেখেন? আমি প্রথম ব্যাপার হচ্ছে যে আমি স্থানীয়ভাবে সর্বপ্রথমে পলিটিক্সটা কিন্তু আমি শুরু করছি স্থানীয়ভাবে। আচ্ছা। আমাদের আলমডাঙ্গাকে আগে গোছাইতে হবে। একটা মহল্লা, একটা পাড়া, একটা ওয়ার্ড অথবা একটা শহর বা একটা গ্রাম আপনি যদি গুছিয়ে উঠতে পারেন, একটা মডেল যদি তৈরি করতে পারেন, সেটাকে যদি মানুষের সামনে দাঁড় করাইতে পারেন, তারপরে আস্তে আস্তে কিন্তু সবাই পরিবর্তন হবে। তো আমার আসলে উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে যেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যেই বাংলাদেশে অভাব থাকবে কিন্তু অভাবীদের পাশে দাঁড়ানোর মতো মানুষ থাকবে, যেই বাংলাদেশে যার যার মতো ধর্ম পালন করবে, হিন্দুরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করবে না, তারপরে মুসলিমরা তার ধর্ম পালন করবে এবং অন্য ধর্মের প্রতি এখন যেরকম সহনশীল এর থেকে বেশি সহনশীল হবে। যদিও বাংলাদেশ মানে খুবই সম্প্রীতির বাংলাদেশ, এখানে ভারত যেভাবে আসলে বোঝানোর চেষ্টা করে এইরকম তো না। তো এই যে ন্যারেটিভগুলো যারা দাঁড় করায়, এর বিপরীতে আমরা উদাহরণ তৈরি করে এরকম দুর্নীতি মুক্ত শিক্ষিত বাংলাদেশ যদি আমরা তৈরি করতে পারি না, বিশ্বের বুকে আমরা হয়তো সেই আমেরিকা, সেই জার্মান, জাপান, চায়নার থেকেও উন্নত দেশ হিসাবে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারবো। দেখেন, আমাদের পরাশক্তি নেই, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যদি পৃথিবীর সব থেকে মেধাবী এখান থেকে উৎপন্ন করতে পারি, আমরা যদি পৃথিবীর সব থেকে পরিশ্রমী শ্রমিক তৈরি করতে পারি যারা বিদেশে গিয়ে শ্রম দিয়ে বাংলাদেশের রেমিটেন্স নিয়ে আসবে, আমরা যদি বিজ্ঞানী তৈরি করতে পারি, আমরা যদি আপনার পাইলট, বড় বড় ডাক্তার এগুলা তৈরি করতে পারি, তো আমাদের তো পরাশক্তির দরকার নেই। আমরাই বিশ্বকে দেখবেন একদিন হচ্ছে রাজত্ব করব ইনশাআল্লাহ। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি। একটা কথা হলো যে যে জনশক্তি আছে সেই জনশক্তিকে দক্ষ জনশক্তি হিসেবে এক্স্যাক্টলি ডিজাইন সলিউশনের সৌজন্যে আয়োজিত আজকের জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। যেহেতু আপনি একজন তরুণরাই আসলে দেশ গড়ার মূল কারিগর, সেই ক্ষেত্রে তরুণদের জন্য কি মেসেজ থাকবে আপনার? আমাদের সব থেকে বড় যে সমস্যা আমাদের তরুণদের এবং আমারও সমস্যা, সেটা হচ্ছে আমাদের জ্ঞানের অনেক ঘাটতি। আমরা রাজনীতিতে আসছি, রাজনীতি নিয়ে কথা বলছি, বা যারা রাজনীতি করে অনেকেই এই বাংলাদেশের রাজনীতি কখন থেকে শুরু হয়েছে, কিভাবে আসছে, ভবিষ্যতে কীরকম রাজনীতি হওয়া উচিত, বিশ্বের অন্যান্য দেশে কি ধরনের রাজনীতি চলে, আমাদের ধর্মীয় কালচার যার যার ধর্মে কতটুকু মানতে হবে, কতটুকু না মানতে হবে, এই বিষয়গুলোতে আমাদের তরুণরা অনেক পিছিয়ে। তো এই জায়গাতে আমাদের ব্যাপক পরিসরে কাজ করতে হবে। এবং আমরা অলরেডি আলমডাঙ্গাতে ওই যে বললাম ইনকিলাব কালচারাল সেন্টার আদালতে একটা আমরা সাংস্কৃতিক একটা সংগঠন তৈরি করতে যাচ্ছি, যেখানে আমরা এই তরুণদেরকে নিয়ে আসব, তাদের সাথে বই পড়ব, বই পড়া প্র্যাকটিস করব, তাদেরকে সমাজের বিভিন্ন বিষয়, রাজনীতি, প্রেক্ষাপট এইগুলা বোঝানোর চেষ্টা করব। তো এইভাবে আসলে আমরা কাজ শুরু করেছি আর কি, কাজটা চলমান রাখতে হবে, এটাই আসলে পরবর্তী টার্গেট। এবং তাদেরকে আমরা আমন্ত্রণ করি তারা সবাই আমাদের সাথে যুক্ত হোক। দর্শক মণ্ডলী, জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের একেবারে শেষ প্রশ্ন ওনার কাছ থেকে আমরা জানলাম। আসলে তরুণরাই হচ্ছে যে সমাজের কারিগর, আগামীর শক্তি। পৃথিবীর যে কোনো ভালো কাজই যখন সম্পাদন হয়েছে এবং যে কোনো আন্দোলনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আন্দোলন সংগঠিত হয়েছে এবং সেটার সুফল বয়ে নিয়ে আসছে কিন্তু তরুণেরাই। তাই আমরা চাইবো যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বাংলার তরুণেরা দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে সবাই ভূমিকা রাখবে। এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।